দেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন পার হয়ে গেল এবং প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় যে পরিমাণ সংঘাত সংঘর্ষ এবং যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনার সাথে আমি যদি গত এক সপ্তাহ আগের যখন একেবারে নেট টেট বন্ধ হয়ে গেল তখনকার যে ঘটনা সব কিছু যদি একটু মিলিয়ে দিই, তাহলে একটা প্রশ্ন জেগে উঠছে যে দেশ কি আসলে একটা গৃহযুদ্ধের দিকে আগাচ্ছে। এবং গৃহযুদ্ধটা আসলে কি সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন, তারপর আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করে আমাদের চলমান যেই সংকট এবং সংঘর্ষ এগুলোর সাথে একটু মিলিয়ে দেখব এবং কিভাবে এখানে একাধিক পক্ষ দাঁড়িয়ে গেছে এবং এই পক্ষগুলো কিভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সামনে আমাদের নিয়ে যাচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানা দরকার এবং এটা থেকে আসলে সমাধানের উপায় হিসেবে কি হতে পারে। এবং আগামীকাল হচ্ছে মার্চ টু ঢাকা, মানে আন্দোলনকারীরা বলছে যে কালকে সারা দেশের মানুষকে তারা আহ্বান জানিয়েছে যাতে তারা ঢাকায় এসে রাস্তাঘাট দখল করে ঢাকা থেকে হচ্ছে একটা নতুন পরিবর্তন তারা নিয়ে আসতে পারে। যদি সেটা না হয়, যদি সেটা সফল না হয়, তাহলে কি দেশের যে পরিস্থিতি যেটা হবে সেটাকে কি আমরা গৃহযুদ্ধের মতো একটা অবস্থায় দেখতে পাবো কিনা, চলুন সেই ব্যাপারে দু একটা কথাবার্তা বলি। দেখুন, গৃহযুদ্ধ আসলে একটা দেশের ভিতরে যখন নিজেদের ভিতরে একাধিক পক্ষ দাঁড়িয়ে যায় এবং এই নিজেদের পক্ষের ভিতরেই একে অপর যখন যুদ্ধে লিপ্ত হয় সেটাকে গৃহযুদ্ধ বলে। এইটা হচ্ছে ধরেন মিয়ানমারের ক্ষেত্রে যদি ব্যাখ্যা করি সেটা একরকম, যেমন মিয়ানমারের যে সরকারি যেটা বাহিনী, মানে মিয়ানমার তো সামরিক শাসন চলে, তো সামরিক সরকারের সাথে দেশের জনগণ যে একটা যুদ্ধে লিপ্ত আছে। এর পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন জায়গার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আছে যারা আঞ্চলিক স্বাধীনতা চায়, তারা নিজেরাও আবার নিজেদের মধ্যে লড়াই করে, একসাথে মিলে আবার সেনাবাহিনীর বিপক্ষেও লড়াই করে। এই যে নিজেদের ভিতরে একাধিক পক্ষ দাঁড়িয়ে গিয়ে একে অপর বিপক্ষে যুদ্ধ করছে, এইটা হচ্ছে গৃহযুদ্ধ। আবার যদি সিরিয়ার দিকে তাকান তাহলে সেখানে দেখবেন যে সরকারি পক্ষ আছে একটা, মানে সরকারের পক্ষে সেনাবাহিনী থাকে, বিভিন্ন বাহিনী থাকে, কিছু মানুষজনও থাকে। এর পাশাপাশি আরেকটা পক্ষ হচ্ছে এই সেনাবাহিনী থেকেই একটা অংশ দাঁড়িয়ে গেছে, তাদের পক্ষে কিছু জনসমর্থন আছে এবং তার সাথে সাথে কিছু বিদেশি সমর্থন আছে এবং তারাও হচ্ছে অনেক বেশি আর্মড, মানে অস্ত্র তাদের কাছে আছে। এই দুই পক্ষের ভিতরে কিন্তু দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে, সেটাও কিন্তু গৃহযুদ্ধ। তো আমাদের দেশের বর্তমান অবস্থাটা আসলে কেমন? বর্তমান অবস্থা দেখেন, গত এক সপ্তাহ আগে যখন আন্দোলনটা একেবারে বড় আকার ধারণ করে ফেললো, তখন আমরা খেয়াল করে দেখলাম যে বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, এরা হচ্ছে জনগণের বিপক্ষে মাঠে দাঁড়িয়ে গেল এবং পুলিশের সরাসরি গুলিতে অনেকে নিহত হয়েছে, এরকম বিভিন্ন প্রুফ বা এভিডেন্স হচ্ছে পাওয়া গেল, যেটা খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক একটা ব্যাপার। আমরা একটা ভিডিওতে এমনটাও দেখেছি যে একটা ছেলে, সে জীবন বাঁচানোর জন্য ছাদে উঠে সেখান থেকে ছাদ থেকে বেয়ে বেয়ে নামার চেষ্টা করছিল, কিন্তু পুলিশ সেখানে গিয়ে তাকে একেবারে কাছ থেকে গুলি করে তাকে হচ্ছে মানে মেরে ফেললো। আমরা এমনও দেখেছি যে একটা বন্ধু তার আরেক বন্ধু গুলিবিদ্ধ, তাকে হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে, তারপরও হচ্ছে খুব কাছ থেকে তার উপরও গুলি করা হচ্ছে এবং বাসার ভেতরে অবস্থান করা শিশু জানালা দিয়ে হচ্ছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। ছাদেও থাকা অবস্থায় অন্য জায়গা থেকে গুলি এসে তার শরীরে সে গুলিবিদ্ধ হয়েছে। তার মানে এই জায়গায় তো ক্লিয়ারলি একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে সরকারি বাহিনী একটা অংশের বিপক্ষে স্ট্রংলি দাঁড়িয়ে গিয়েছিল এবং যে কারণে কিন্তু এত বেশি মৃত্যুর মিছিলে হচ্ছে মানুষ যোগ দিয়েছিল, যেটা এ যাবৎকালে কিন্তু এত বেশি মৃত্যু আর দেখা যায়নি। আর গত 2 দিনের চিত্রটা কেমন? গত 2 দিনের চিত্রটা হচ্ছে মোটামুটি এই যে বাহিনীগুলো হচ্ছে জনগণের সাথে খুব বেশি সংঘর্ষে জড়াচ্ছে না, কিন্তু আজকের ঘটনা দু একটা একটু খেয়াল করে দেখেন। আজকে হচ্ছে সিরাজগঞ্জের এনায়েতপুরে একটা হাসপাতালের দিকে আর কি প্রায় 13 জন পুলিশকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং কুমিল্লাতে হচ্ছে আরও 2 জন পুলিশের উপর সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সাথে গত এক সপ্তাহ আগের ঘটনার সময় কিন্তু একটা পুলিশকে মেরে মানে টানিয়ে রাখা হয়েছিল। তার মানে বুঝতে পারতেছেন কি আপনি, দুইটা পক্ষ কিন্তু একেবারে স্ট্রংলি একে অপরের এগেনস্টে দাঁড়িয়ে গেছে, যারা একে অপরকে দেখা মাত্র হচ্ছে মারার একটা অবস্থায় চলে গিয়েছে। দেখুন, কোনো মৃত্যুই কিন্তু কাম্য নয়। দেখেন, একজন পুলিশ সদস্য, সে সরকারের হুকুম পালন করে, সে সরকারের হুকুম পালন করতে গিয়ে এইভাবে জন আক্রোশের মধ্যে পড়ে তার মৃত্যু হচ্ছে, মানে কতটা, মানে কি বলবো, কতটা কষ্টের একটা ব্যাপার হতে পারে যেই পক্ষের মারা যাক না কেন। তার মানে দুইটা পক্ষ আপনারা খুঁজে পাইলেন। সেই সাথে আজকে কিন্তু সারা দেশে যখন এই যে অসহযোগ আন্দোলন চলছিল, সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা সরকারের বিভিন্ন সমর্থক গোষ্ঠী যারা আছে তাদের সাথে আন্দোলনকারীদের বিভিন্ন জায়গায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে, মারামারি হয়েছে। তার মানে আরও কয়েকটা পক্ষ কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। সেই সাথে সেনাবাহিনী আজকে তেমন কোনো অ্যাকশনে যায়নি, বিভিন্ন জায়গায় হচ্ছে তারা ছত্রভঙ্গ করার কাজে ব্যবহৃত হয়েছে এবং তারা অনেক সময় বলেছে যে তারা হচ্ছে জনগণের সাথে আছে, কিন্তু অন্য অন্য জায়গায় সকল সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একই ধরনের কথা আসে নাই। দ্যাট মিনস পুরো সেনাবাহিনী ইউনিটের কথাবার্তা হয়তো বা একই সুরে চলছে না, এটাও হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আন্দাজ করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে।
তার মানে এখানেও কিন্তু বিভিন্ন পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। এখন এত এত পক্ষ একে অপরের বিরুদ্ধে যদি লড়াইয়ে লিপ্ত হয় এবং সরকার দল যদি দেখে যে তার সরকারি বাহিনীগুলো তার পক্ষে লড়ছে না, সেক্ষেত্রে সে কিন্তু তার সমর্থক বাহিনীকে মাঠে নামিয়ে দেবে। এবং ইতিমধ্যেই আওয়ামী লীগ থেকে ঘোষণা করা হয়েছে যে ওয়ার্ডে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় এইভাবে হচ্ছে মাঠে নামতে হবে। তার মানে এই জায়গাতে একটা বড় সংঘাতের একটা সম্ভাবনা আছে। এইটাও আরেকটা পক্ষ। এত এত পক্ষ একে অপর বিরুদ্ধে যদি লড়াইয়ে লিপ্ত হয়, এইটা তো একটা গৃহযুদ্ধই, তাই না? এখন একটা দেশে যদি এইভাবে গৃহযুদ্ধ চলতে থাকে তাহলে সেই দেশে তো শান্তি মানে আসার কোনো সম্ভাবনাই নাই, বরং নিরপরাধ মানুষগুলো হচ্ছে মারা পড়বে, এবং কেউ হয়তো অধিকার চাইতে গিয়ে মারা পড়বে, কেউ হয়তো নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গিয়ে মারা পড়বে, কেউ আদেশ বাস্তবায়ন করতে গিয়ে মারা পড়বে। এবং প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা মৃত্যু কিন্তু এক একটা পরিবারে মানে অসহনীয় যন্ত্রণা নিয়ে আসবে, যেটা আসলে বর্ণনা করার মতো অবস্থায় যাবে না। এবং দেশের ভিতরে আইন কানুন বলেন বা নিয়মতান্ত্রিক যে বিভিন্ন ঘটনা, সেগুলো কিছুই তখন কাজ করবে না, যেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে। আর এমন অবস্থায় আগামীকাল ছাত্র সমাজ মার্চ টু ঢাকা ডাক দিয়েছে। তার মানে সারা দেশের মানুষকে আহ্বান করেছে যে তারা ঢাকায় এসে রাজধানীটা দখল করুক এবং এরপর একটা পরিবর্তন সূচিত হোক। এখন আগামীকাল দেখার বিষয়, যদি আগামীকাল একটা সমাধান আসে তাহলে তো সব কিছু ঠিক হয়েই গেল। যদি আগামীকাল এমন হয় যে সরকারের পক্ষে তার বাহিনীগুলো একেবারে স্ট্রংলি নেমে গেছে, সরকার সমর্থকরা নেমে গেছে, আর অপর পক্ষে আন্দোলনকারীরা নেমে গেছে, তাহলে কিন্তু দুইটা পক্ষ আবার দুইটা স্ট্রং পজিশনে চলে যাবে। সেইটা ভয়ঙ্কর একটা অবস্থা কিন্তু সামনে নিয়ে আসবে। সো আগামীকালই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিন, যখন এইটা বোঝা যাবে যে সামনের একটা লম্বা সময় বাংলাদেশ কি গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাবে, নাকি এই জায়গা থেকে পরিবর্তনের মাধ্যমে এটার একটা সমাধান সূচিত হবে, সেটা দেখার বিষয়ে আমরা কখনোই বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে চাইবো না যে দেশটা একটা গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাক। আমরা সবসময় চাইবো যে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং এই জায়গায় সেটা পরিবর্তন করে হোক কিংবা যেভাবেই হোক না কেন। এবং এই জায়গায় কিন্তু সেনাবাহিনী একটা ভালো রোল প্লে করতে পারে। দেশের মানুষের একটা আস্থার জায়গা এখন সেনাবাহিনীর উপর আছে, এবং সেনাবাহিনী যদি এই জায়গাতে জনগণের পক্ষ নিয়ে সরকারকে ওই ব্যাপারে কনভিন্স করতে পারে যে একটা নিয়মতান্ত্রিক উপায়ে বা খুব শান্তিপূর্ণভাবে একটা ক্ষমতার পালাবদল করে দেশের শৃঙ্খলা এনে পরবর্তী একটা ইলেকশন দিয়ে যদি একটা পরিবর্তন নিয়ে আসে, তাহলে হয়তো দেশটা এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাবে না। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে মোটামুটি ধারণা করাই যাচ্ছে যে আগামীকাল থেকে দেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আমরা কখনোই চাইবো না যে এরকম কিছু হোক, আমরা কখনোই চাইবো না আর একটা মানুষের মানে জীবন চলে যাক, কারণ এই বর্বরতাকে কখনোই হচ্ছে সমর্থন করা যায় না। সেই বর্বরতা যাদের পক্ষ থেকে হোক না কেন, আমরা কখনোই একটা মানুষের মৃত্যু কামনা করতে কিন্তু পারি না। আমরা চাই সবাই শান্তিতে থাকুক।